আদৌ কি দিল্লিতে এই পাকিস্তান তুরস্কের চরেরা শেখ হাসিনাকে হত্যা করতে পারে? সম্ভব? ফরিদ। ধন্যবাদ আপনাকে, এবং আবারও আমাদের ইসলাম এবং আপনাদের দর্শককে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলে এনেছেন। তবে যে নিউজটা হয়েছে এই নিউজটাকে আমি অত গুরুত্ব দেই না। প্রথমত যে এটা 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 নিউজ করতে হবে না, এটা সবাই অনুমান করতে পারে, যেটা আমাদের ভুইয়া সাহেব বলেছেন, এটা নিউজ করার কিছু না। শেখ হাসিনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হবে, এর জন্য নিউজের আমাদের দরকার না। আমরা জানি সেখানেও চেষ্টা করে, এখানে কেন, পৃথিবীর যেই দেশে যাবে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা তারা করবে। কারণ এই মুহূর্তে যে শক্তি, তাকে তো 4 তারিখে হত্যা করার কথা ছিল। 4 তারিখে হত্যা করার কথা ছিল ভারতের প্রেসারে। অপ্রিয় হলেও সত্য, সত্য হলেও সত্য, এটাই সত্য। সেটা হলো ভারতের কারণে শেখ হাসিনার জীবন রক্ষা হয়েছে। তাকে নৃশংসভাবে হত্যা করার, তাদের 2 বোনকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা ছিল সেনাবাহিনীর মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে ভারতের জন্য। ভারত তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে যে কোনো মূল্যে। শেখ হাসিনাকে তারা এইখানেও কিন্তু অনেকেই বলছেন না যে ভারত কেন একটু নীরব সেনাবাহিনীর ব্যাপারে, বাংলাদেশ সেনাবাহিনীর কথা বল না। ওই যে একটু গিভ এন্ড টেক হয়েছে যে শেখ হাসিনাকে অন্তত জীবিত দাও, তা না হলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরাও চিন্তা করেছে শেখ হাসিনাকে যদি হত্যা করতো তাহলে কিন্তু ভারতের কাছ থেকে তেল কিন্তু পাওয়া যেত না। ভারত কিন্তু সোজা ব্লক করে দিত, একেবারে পুরা সীমান্ত সিল করে দিত, এদেশে মানুষ না খায় মারা দিত। তো সেনাবাহিনীও দেখলো যে ক্ষমতায় থাকতে পারবে না, ওয়াকার সাহেবের যতই চাপা মারুক টিকে থাকতে পারতো না, ইউনুস আসতে পারতো না। সেই জন্য তারা বিভিন্ন হয়তো, এটা আমরা অনুমান, আমরা তো কেউ দেখি নাই, কিন্তু এটা তাদের মধ্যে আলোচনা হয়েছে দীর্ঘ সময়। তারপরে শেখ হাসিনাকে যেতে দিতে তারা বাধ্য হয়েছে। আপনি মনে করেন না যে বাংলাদেশের জঙ্গি বাহিনী, মোল্লার মিলিটারি আর ওয়াকা, এরা যে আপোষে ইচ্ছা করে শেখ হাসিনাকে জীবিত জিতে দিচ্ছে তা না। ভারত তো ভারত তো বাংলাদেশের উপর সবসময় তাদের একটা চোখ এর উপর থাকেই সবসময়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। আর শেখ হাসিনা যেহেতু বন্ধু প্রতি রাষ্ট্র, সেনানায়ক, তার প্রতি তো থাকবেই। তাকে জীবিত তারা নিয়ে চলে গেছে। আর যেটা আপনি বলেন ওইখানে তুরস্ক আর পাকিস্তানের নাম আসলেও আমি ভাষণের নাম নিতে মানা। আমি আরো 2টা দেশের কথা বলতে চাই, টেকনিক্যাল কারণে এখানে বলতে পারবো না আপনার এখানে। আমি মনে করি আরো 2টা দেশ তাকে হত্যা করার জন্য প্রায় তারা করতেছে শেখ হাসিনাকে। আপনারা অনুমান করে নিতে পারেন আমি কোন কোন দেশে। অলরেডি একটা দেশের নাম আপনারা অনুমান করতে পারতেছেন, আরেকটা হয়তো পারতেছেন না। কেউ কেউ 2টা দেশের অনুমান করে বলছেন। আরো 2টা দেশ জড়িত থাকতে পারে, কারণ নাম একজনের, কাম আর একজনের হইতে পারে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য তো আপ্রাণ চেষ্টা করা হবে, সেই জন্য তো সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। আর যেটা ভুইয়া সাহেব বললেন সফল হবে কিনা সেটা পরের প্রশ্ন। হতেও পারে তারা, কারণ তারা কি ভারতের সংসদে হামলা করে নাই? তারা কি ভারতের মুম্বাইয়ে হামলা করে নাই? তাজ হোটেল তাজে কি হামলা করে নাই? তারা কি ভারতের বিভিন্ন জায়গায় হামলা করে নাই? বিভিন্ন জায়গায় হামলা করেছে। সুতরাং ওইখানেও হতে পারে, কারণ ভারতে যদি কোনো কারণে শেখ হাসিনাকে সর্বোচ্চ চেষ্টা করবে হত্যা করার, সেই 2টি দেশ যে 2টি দেশের নাম এসেছে, যে 2টি দেশের নাম বলেন, এছাড়া আরো 2টি দেশ, এশিয়ারই আরেকটা আছে, আরেকটা এশিয়ার বাইরে। এই দেশগুলো চেষ্টা করবে তাকে যে কোনো মূল্যে হত্যা করার। কারণ ভারতে যদি শেখ হাসিনাকে হত্যা করতে পারে তাহলে পুরো দায়টা ভারতের উপর চাপিয়ে দেওয়া যাবে, যে ভারতের ভিতর থেকে ভারতই মেরেছে বলে ফেলবে। এই বাংলাদেশের সবাই বলবে যে, মনে করেন এই মুহূর্তে যদি কোনোভাবে শেখ হাসিনাকে গোয়েন্দারা, বিদেশি গোয়েন্দারা, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, অন্য কোনো দেশ বা যে কেউ মেরে ফেলতে পারে, তার প্রতিপক্ষরা, তার শত্রুরা, তাহলে কিন্তু পুরো দায়টা ভারতের উপরে চলে যাবে। বলে এটা ভারতই করছে, দেখবেন যারা মারবে তারাই রটাবে যেটা ভারত করে ফেলেছে। সুতরাং ভারত এখানে থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে, এবং ভারত সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাবে বলে আমার মনে হয়। আর তারপরেও যদি তারা মনে করে, ভারত যদি মনে করে তাকে নিরাপত্তা দিতে পারবে না, আমার ধারণা তখন থেকে তারা রাশিয়াতে শিফট করে দিবে। যদি সে এই যে নিউজটা দিয়েছেন এটা যদি বেশি প্রেশার পড়ে ভারতের উপরে, তারা তখন এই নিরাপত্তা থেকে বেশি ঝুঁকি হলে তারা অবশ্যই মস্কোতে পাঠিয়ে দেবে, এটা আপনি নিশ্চিত থাকেন। তবে আমার ধারণা ভারত তাকে এখানেই রাখবে। আমার ধারণা ভারত শেখ হাসিনাকে 95% সম্ভাবনা, যতদিন তিনি জীবিত আছেন ও বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত, তিনি তাকে, শেখ হাসিনাকে ভারত তাকে রক্ষা করবে, নিরাপত্তা দিবে। তার উপরে কয়েক রকম হামলা হতে পারে। প্রথমত জঙ্গিবাদী হামলা হতে পারে, দ্বিতীয়ত ভিন্ন দেশি গোয়েন্দা, খোদ ভারতের ভিতরে কিছু মানুষ আছে তারা তাকে হত্যা করতে চায়, বা ভারতের যত মৌলবী আছে, শেখ হাসিনার নাম শুনতে পারে না, ভারতের যত কট্টর মুসলমান শেখ হাসিনার নাম শুনতে পারে না, কেউ না একজন। আসামে লক্ষ লক্ষ মুসলমান আছে, তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, তারা ভারতীয়, এমন না যে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে গেছে। আমি নিজের কানে এগুলো শুনেছি। শেখ হাসিনা তখন ক্ষমতা, এটা আমি লিখেছিও ফেসবুকে।
আগে, এমন না যে এখন বলতেছি। শেখ হাসিনা ক্ষমতায় তো আমার সাথে যারা গিয়েছেন তারা বিএনপি পন্থী মানুষ, মানে বিএনপি নেতা না, তারা বিএনপি সমর্থক। আসামের লোকের সাথে তাদের পরিচয় হয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে চিনতে পারে নাই, কারণ বুঝতে পারে না আমি চা খাচ্ছিলাম, চেন্নাইয়ের কথা চা খাচ্ছি। তো আমাকে দেখে মনে করছে আমি তামিল, আমার তো এরকম কালা মানুষ, আমি ওরকম চেহারা। আমারও তো এমনকি খোদ ইন্ডিয়ান ইমিগ্রেশনের মাঝে মাঝে ভুল করে ফেলে যে আমি বাংলাদেশিদের লাইনে কেন থাকি, এরকম হয়েছে কয়েকবার। যাই হোক, অন্য দেশে গেলে এটা ঘটছে, আমার মনে করছে যে মানে পাসপোর্ট হয়ে গেলে আমি ইন্ডিয়ান মনে করতে। যাই হোক, ওই লোকটা হয়তো বুঝতে পারে না আমি ইন্ডিয়ান না, মানে আমি বাংলাদেশি না, বুঝতে পারে নাই যে আমি বাংলাদেশি। ও ভাবছে আমি ইন্ডিয়ানই। তো সেখানে কথা বলতে কি বলতেছে জানেন? তোমরা শেখ হাসিনা মেরে ফেলতে পারো না। আমার পরিচিত তাদের, আমি তাদের সাথে এক হোটেলে আমরা থাকি পাশাপাশি। বলছে শেখ হাসিনা মেরে ফেলো না কেন? তখন আমি গেলাম, তখন আমি শুনছি কি বলে, যে আমার সাথে আছে সে তো চমকে গেছে, ফরিদ কি বলে, ফরিদ না জানি কি বলে। তাই তখন বলতেছে যে আরেকজন ছিল, কেন মারবে? কয় সাইদিরে ফাঁসি দিছে, নিজামিরে ফাঁসি দিছে। আচ্ছা, আসামের লোক সাইদিরে ফাঁসি দিছে, নিজামিরে ফাঁসি দিছে, কাদের মূল্য? আসামের লোক কেমন জানলো? আসামের লোকের এত সিট লাগে কেন ভাই? তার মানে জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ, জামাত যেগুলো বললেন একটু আগে, ওগুলো আসামেও আছে, ভারতেও আছে। ফরিদ ভাই, আসাম তো কাছে, এ শুধু এপার ওপার আসাম, তাই না? আমি যখন বিহারে গেলাম, বিহারের রাজধানী পাটনায়, তখন ওখানকার এক মৌলভী, মসজিদের ইমাম, অনেক বড় মসজিদ, আমরা ঘুরতে বেরোলাম, হওয়ার পর ওনার সাথে মসজিদের কাছে ওখানে পরিচয় হয়। তো ওনার সাথে যে আলোচনায় দেখলাম যে ওরা চরম শেখ হাসিনা বিদ্বেষী, মানে এমন কিভাবে যে তারা বলে না, কঠিন। তবে ওরা বাংলা বলে না, ওরা হিন্দিতে কথা বলে এই বিহারের। শুধু প্রচুর জায়গায় আমি আমি ভারতের যে সমস্ত জায়গায় গিয়েছি, মুসলমানেরা শেখ হাসিনার নাম শুনতে পারে না। কারণ কি? কারণ এই মৌলবী মৌলবী, হ্যালো মৌলবী, সিন্ডিকেট, সব তো এক, দোকান তো একটাই, সব দোকান অফিস তো তাদের একটাই। এরা তখন শেখ হাসিনার বিরুদ্ধে হয়, কিন্তু এরা যে স্বাধীনতার বিরোধী ছিল এটা আর তারা মানতে রাজি না। তো এরা, এই জন্য তো বললাম যে আপনি শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করবে, এটা আমি যেগুলো বললাম এগুলো ভারত সরকারও জানে, এমন না যে আমি জানি শুধু, তা তো না। কারণ আমি তো ইন্টেলিজেন্সের কেউ না, আমি যদি বুঝি আমার মেধা আছে, তাহলে ভারতের বুদ্ধিজীবীরা জানে না, ভারতের গোয়েন্দারা জানে না? অবশ্যই জানে। তো এটা ঘটবে, শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে, আবার আর তারা মারারও চেষ্টা করবে, তাকে হত্যা করার চেষ্টা করবে। কারণ এই মুহূর্তে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? শেখ হাসিনা। তারা সবাই জানে। তবে কেউ যদি এটা করে ভুলেও, যে শেখ হাসিনাকে হত্যা করলেই বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা বন্ধ হয়ে যাবে, তারাও উপকার স্বর্গে বাস করতেছে। শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেয় না, মনে করেছিল যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ বলতে আর কিছু নাই, মুরদ ছাটার মুরদ থাকে, ইলেকশন দেখ না দেখি নৌক আমার সাথে। ওই যে এত মুরদ যে ঢাকা বারে নির্বাচন করতে সাহস পায় না আওয়ামী লীগপন্থী লোকদের নিয়ে, কোলায় না মুরদে। শেখ হাসিনা তো দিল্লিতে, তার কোনোদিন আর আসতে পারবে না, ফ্যাসিস্ট। আচ্ছা, মানলাম তোমার কথায় তিনি আর কোনোদিন আসবেন না, তো নৌকা আমার ব্যান করে দিছো কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না, বারে নির্বাচন করতে দাও না কেন? কারণ তোমরা জানো যে নির্বাচন করতে দিলেই মাঠে নামলে এদের সাথে আর খেলাধুলা করে পারবো না, জনগণ এখনো তাদের পক্ষে। যতই সামা মারুক আওয়ামী লীগ, শেখ হাসিনা ফ্যাসিস্ট, ইলেকশন দিয়ে দেখো ফ্যাসিস্টকে আর আর্টিস্টকে বোঝা যাবে। ওই সিংহবামেরা খুব লাভ পারে, হাতির উপরে উঠলে মাহতের অনেক বড় দেখা যায়। হাতির নিচে নাই, আমার সাথে ফাইট করে দেখেন আপনি কতটুকু পান। আপনি তো হাতির সুর দিয়ে আমারে মারতেছেন, হাতির পা দিয়ে ঠেলা দিতেছেন, হাতির থেকে নেমে আমার সাথে দেখেন পারেন কিনা। একটা জিনিস হলো, এটা কোনো অবস্থাতেই পারবে না, সম্ভব না। আর আপনি যে রিপোর্টের কথা বলছেন, যে পাকিস্তান এবং তুরস্ককে তারা উঠাইছেন, আপনারা যে প্রশ্নটা করছিলেন, আমার এই রিপোর্টের দরকারও ছিল না। এই রিপোর্টার পাকিস্তানের লোক বা তুরস্কর যে গোয়েন্দা বা তাদের যে এজেন্ট, তারা এই কাজ করবে, এটা আমার এটা রিপোর্টের দরকার নাই। শেখ হাসিনা যদি ভারতে যদি হত্যা করতে চায়, হত্যা করার যদি প্ল্যান করে, একমাত্র পাকিস্তান ও তুরস্ক এরাই করবে। ওদের দেশ থেকে আসবে, ওদের দেশ থেকে চোর আসবে, ওদের দেশ থেকে চোর আসবে, ওরাই চর ছিল। শেখ হাসিনা উৎখাতের পাকিস্তানের চর, এবং আপনার ওই যে তুরস্ক চোররাই তো উৎখাতের বিষয়ে উৎখাত করছে। ওই চোররাই তো আপনার শেখ হাসিনা উৎখাত করছে। সুতরাং তাকে যে হত্যা করার যে প্ল্যান করছে বা করবে, চেষ্টা করবে, এটা ওই ওরাই করবে। এটা হলো ভারতকে বেকায়দা ফেলার জন্য করবে। কারণ আপনি যত বলেন না কেন, ভারত ওখানে আছে, শেখ হাসিনা ওখানে যে কোনো দুর্ঘটনা পড়ে পুরাটাই ভারতের উপর চাপ পড়বে। সেক্ষেত্রে ভারতকে বিপদে ফেলার ওই কাজটা করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কারণ আপনারা দেখেন, আপনার যে তাজমহল যে হোটেলে যে আক্রমণ করলো, কড়া নিরাপত্তা আমাদের আক্রমণ করছে, ওই যে প্রায় 200 লোক হত্যা করলো কয়েক বছর আগে।
ভারতে এই ব্যাপারে খুবই সচেষ্ট থাকে। তবে তাজমহল হোটেল আর শেখ হাসিনার যে আপনার সিকিউরিটি, এটা তো ভিন্ন একটা, আমরা যতটুকু জানি হাই সিকিউরিটি এর মধ্যে থাকে সেখানে, ওটা আরো চেষ্টা করতে পারে। আর জঙ্গিদের তো কোনো ইয়া নাই, জঙ্গিদের কখন কি করতে পারে এটা তো বলা মুশকিল, যে কোনো কিছু ঘটাইতে পারে। সে ভারত এই ব্যাপারে ইয়ে আছে, অ্যালার্ট অবশ্যই আছে, কারণ তাদের যেহেতু তাদের শেখ হাসিনা ওইখানে আছে, তাদের একটা বিরাট একটা দায়িত্ব তাদের উপরে, সুতরাং ওইটা কি করতে পারে না পারে। এই যে আমাদের দর্শক কমেন্ট করে বলছেন জুবায়েদ চিম, মানে যে ছেলেটার ওই রিপোর্টে যে তথ্যটা দেয়া হচ্ছে যে সেখানে কারা কাজ করছে তাদের মধ্যে একজন হচ্ছেন এই জুবায়েদ চিম। না সেটাই তো বললাম আপনাকে, তারা চেষ্টা করবে 100%, এটা 100। শেখ হাসিনাকে মানে উৎখাত করছে তারাই, ওই যে আপনার ভারত এবং আপনার তুরস্ক, এটা তো আমরা সবসময় বলি, এবং এই কাজটা তারাই করার জন্য প্ল্যান করতেছে। পারবে কিনা পারবে না সেটা, তবে চেষ্টা। পাকিস্তান তুরস্ক ভারত শব্দটা, হ্যাঁ পারবে, হ্যাঁ পাকিস্তান তুরস্ক, সরি হ্যাঁ পাকিস্তান, আমি পাকিস্তানি বলছি, মানে আসছে ওইটাই, পাকিস্তান তুরস্ক, হ্যাঁ পাকিস্তান তুরস্ক, ওইটাই হলো কাজ। কারণ আপনি পাকিস্তান হলো জঙ্গিবাদের আতুরঘর, ইন্টারন্যাশনালি স্বীকৃত জঙ্গির আতুরঘর হলো পাকিস্তান। এবং এই ইদানিং কালে এসে গত কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে যে এটার সাথে তুরস্ক জঙ্গিবাদের সাথে যুক্ত আছে। বিভিন্ন দেশে জঙ্গিবাদের উত্থানের পেছনে তুরস্ক রয়েছে। আমাদের দেশে অনেক মৌলানা আছে যারা আপনার ওই যে জঙ্গিবাদের আদর্শ দীক্ষিত, তারা অনেকে উচ্চ শিক্ষা নিয়ে আসছে তুরস্ক থেকে, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি অনেক লোক তুরস্ক থেকে উচ্চশিক্ষা নিয়ে আসছে। এখন আফগানিস্তান যে জঙ্গিদের উত্থানটা ওটাও কিন্তু পাকিস্তানের ফর্মুলা, পাকিস্তানি এগুলি সৃষ্টি করেছে। এখন তারা এই পাকিস্তানি জঙ্গিবাদের ইয়াতে পড়ছে, ওই আক্রমণের মধ্যে পড়ছে। ওই জন্য দুদিন পরে পরে আপনার ওই দিনও আপনার আফগানিস্তান আক্রমণ করছে, যে জঙ্গি নাকি ওদের আক্রমণ। তোরা যে জঙ্গি ট্রেনিং দিস, আপনি অসংখ্য রিপোর্ট আছে, পাকিস্তানি সাংবাদিকদের রিপোর্ট আছে, পাকিস্তানি সাংবাদিকরা স্বীকার করছে যে পাকিস্তানি জেনারেলরা, পাকিস্তানি সেনাবাহিনী নিজেদের ক্ষমতা কুকৃত করার জন্য ওই জঙ্গিবাদের এটাকে তারা জিয়ে রাখে এবং এই জঙ্গিদেরকে ট্রেনিং দেয়। এবং এটা ভারতের সাথে মাঝে মাঝে 2-3 বছর পর পরে একটা জঙ্গি আক্রমণ করে ওরা ওই ভারত বিরোধীদেরকে জিয়ে রাখে, তখন পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতাটা পাকাপোক্ত করতে পারে। এটা হলো তাদের মূল পলিসি। পাকিস্তানের সেনাবাহিনীর পলিসি হলো ওইটা, যে 2-1 বছর পরে ভারতের কোনো সুযোগ পেয়ে যদি আক্রমণ করাইতে পারে, তাহলে ওটা হলো তাদের সেনাবাহিনীর ক্ষমতাটা ঠিক রাখতে পারে। এবং এটা আপনি ভালো করে জানেন, এটা অনেক, আমি পাকিস্তানের অনেক রিপোর্টার আমি পাইছি, পাকিস্তানের এই যে সাংবাদিকরা, তারাও এটা জানে, যে পাকিস্তানের জনগণও জানে যে এই পাকিস্তানের যে জঙ্গি যে মানে ট্রেনার, এরা এটা হলো পাকিস্তানি সেনাবাহিনী। সুতরাং এটা আপনি এখন ভারতে যেটা বলছেন এটাও আপনার অস্বাভাবিক চেষ্টা করবে, মানুষ এটা চেষ্টা করবে, নিশ্চিত থাকেন। পারবে কিনা পারবে সেটা অন্য জিনিস, চেষ্টা করবে, এই রিপোর্টটাকে আপনি ফেলাই দিতে পারবেন না। আর যে নাম দুটো আছে, এটা আপনি না বললেও আমি এই দুইটা কথাই বলতাম। ওই যে সাংবাদিক, ওই সাংবাদিককে ধন্যবাদ যে আমার সাথে মিলে গেছে গা, বা ওনার সাথে আমি মিলে গেছি গা। আর এই ধরনের কথা আমি সবসময় বলি। আপনি টোটালি জঙ্গিবাদের হইলো আপনার পাকিস্তান, আর এবং এটার সাথে নতুন করে যুক্ত ছিল আপনার হলো তুরস্ক। ধন্যবাদ। আপনারা জানেন ভারতের নয়াদিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে তাকে টার্গেট করে তৈরি হচ্ছে একটি হত্যার ষড়যন্ত্র। এমন একটি গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযান চলছে। এই চাঞ্চল্যকর সংবাদে তোলপাড় দুনিয়া। নয়াদিল্লি পোস্ট, যে কাগজটির কথা বলছিলাম, নয়াদিল্লি পোস্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাচ্ছে তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT ভারতে সক্রিয় রয়েছে এবং কথিত অভিযানটিতে যুক্ত রয়েছে। এতে বলা হয়েছে বর্তমানে ভারতে থাকা একজন বাংলাদেশি নাগরিক অভিযানটি বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রশ্ন হলো, এটি কি সত্যিকারের আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি রাজনৈতিক বর্ণনার আরেকটি বিস্ফোরক অধ্যায়? আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, শুরুতেই বললাম আপনাদেরকে যে অভিযোগকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে প্রতিবেদনটি এসেছে সেটি নিয়ে কথা বলছি।
এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তার নাম বলা হচ্ছে মোহাম্মদ জুবায়েদ জিম। তার নাকি বাংলাদেশি পাসপোর্টধারী তিনি। বলা হচ্ছে 2025 সালের 6 জানুয়ারি মেয়াদ উত্তীর্ণ একটি বৈধ ভিসা নিয়ে, এটি আমি বুঝলাম না, মেয়াদ উত্তীর্ণ হলে বৈধ ভিসা কি করে সেই দেশে ভারতে প্রবেশ করতে পারে। বলছে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং তখন থেকেই আইনি মর্যাদা ছাড়াই দেশটিতে অবস্থান করছেন। সূত্রগুলো দাবি করেছে জিম কখনো নিজেকে প্রটোকল অফিসার, কখনো বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে পরিচয় দিয়ে থাকেন, যা পুরোপুরি মিথ্যা বলে লিখছে নিউ দিল্লি পোস্ট। প্রতিবেদনে বলা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে তুরস্কের গোয়েন্দা সংস্থা MITর যোগাযোগ তৈরি হয়েছে তার স্ত্রীর মাধ্যমে। তার স্ত্রী সাম্প্রতিক সময়ে একাধিকবার তুরস্ক সফর করেছেন। এর ভিতরে বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে এবং বলা হয়েছে তখন থেকেই শুরু হয়েছে তথ্য বিনিময়ের কথিত এক গোপন চ্যানেল। এতে দাবি করা হয়েছে এরপর থেকেই শেখ হাসিনার ব্যক্তিগত তথ্য, অবস্থান এবং যোগাযোগ নেটওয়ার্ক ট্র্যাক করা হচ্ছে। প্রতিবেদনের সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো সূত্রের দাবি অনুযায়ী এই অপারেশনের উদ্দেশ্য শুধু নজরদারি নয়, যেখানে শেখ হাসিনার জীবন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে অর্থাৎ তারা যদি সফল হয় তাহলে দায়ভার যেন অন্য দেশের উপর পড়ে, বিশেষ করে ভারতের উপর দোষ চাপানো যায়। প্রতিবেদনে এইভাবেই এসেছে। এই প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে এই ষড়যন্ত্রে রয়েছে তুরস্কের সাথে পাকিস্তানের কৌশলগত নেটওয়ার্ক, ISIর কথা তারা বলেছে, এবং বাংলাদেশের কিছু পুরনো রাজনৈতিক আদর্শিক গ্রুপ, বিশেষ করে ইসলামী কিছু সংগঠনের কথা বলা হয়েছে, সুনির্দিষ্ট করে নাম নেই। সব মিলিয়ে এক জটিল কাঠামো যেন তৈরি হয়, সেটি আসলে এই পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়া অভিযোগগুলোর সঙ্গে বাংলাদেশের এমন এক ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে যিনি বেশ ক্ষমতাধর। সূত্রগুলো দাবি করছে একটি চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের টেলিযোগাযোগ চুক্তি সংক্রান্ত আলোচনায় জিমকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেটা ইতিমধ্যে হয়তো করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটা দক্ষিণ এশিয়ার পাওয়ার পলিটিক্সের দীর্ঘ ইতিহাসের অংশ। আমি আসলে ঠিক সঠিকভাবে বলতে পারছি না যে এর গভীরতা কতখানি, কিন্তু যেহেতু শেখ হাসিনাকে নিয়ে কথা উঠেছে, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা ব্যক্তিগত জানাশোনা থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাই, আপনারাও জানেন। সেটা হচ্ছে যে নিজের দেশেই শেখ হাসিনা এ পর্যন্ত অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তাকে হত্যার ষড়যন্ত্র অসংখ্যবার রচিত হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি প্রতিবারই বেঁচে গেছেন। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা এবং অপদস্থ করার প্লট তৈরি করেছিল অদৃশ্য ক্ষমতাশালী একটি পক্ষ। তাদের ষড়যন্ত্রের জাল ভেদ করে আবারও শেখ হাসিনা প্রাণে বেঁচে ভারতের দিল্লিতে পৌঁছেছেন এবং 2024-এর 5 আগস্ট থেকে সেখানেই আছেন। এই প্রতিবেদনের বক্তব্য যদি সত্যি হয় বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক। কারণ এই ধরনের অপারেশন সাধারণত সীমান্তের বাইরে থেকে নয়, বরং সমাজ, ডিজিটাল নেটওয়ার্ক এবং ব্যক্তিগত লেভেলে কাজ করে। একটা ইন্টারনাল সার্কেল তৈরি করে তার মাধ্যমে কাজটি হয়। অভিযোগ পাওয়া গেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের ISI এবং বাংলাদেশে ঐতিহাসিক শিকড় থাকা ইসলামপন্থী নেটওয়ার্কগুলো মিলে একটি জোট গড়ে তুলেছে। ফলে এগুলো হুট করে শনাক্ত করা কঠিন এবং সহজে প্রমাণ করা সম্ভব নয়। যদিও শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তায় একজন গুরুত্বপূর্ণ সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বলেই আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যমের বরাতে জেনেছি। ভারত সরকার তার নিরাপত্তায় ন্যূনতম ফাঁকফোকর রাখেনি বলেও একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু এরকম একটি স্পর্শকাতর, সংবেদনশীল এবং ভয়াবহ সংবাদ ভারতেরই একটি কাগজে, নিউ দিল্লি পোস্টের কথা আপনাদেরকে বলেছি, এই কাগজে আসার পর থেকেই
ভারতের গোয়েন্দা পরিমণ্ডলেও তোলপাড় শুরু হয়েছে। তারা জানিয়েছে যে ভারতের নিরাপত্তা সংস্থা এনআইএ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি একটি সংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র, মানে যেটা সংগঠিত হতে যাচ্ছে বা চেষ্টা করা হচ্ছে? সত্যি এখানে তুরস্ক এবং পাকিস্তানের যোগসূত্র রয়েছে, নাকি বিভিন্ন আলাদা আলাদা ঘটনার একত্রিত কোনো ভিন্ন ব্যাখ্যা এটি, নাকি ভিন্ন কোনো ন্যারেটিভ প্রচারের কৌশল? আসলে এটি বোঝা মুশকিল, কারণ এখনো পর্যন্ত পুরো বিষয়টি মূলত সোর্স বেসড এলিগেশন, মানে উৎসভিত্তিক অভিযোগ, এবং সেটি একটি কাগজের প্রতিবেদন থেকে আমরা পেয়েছি, যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন প্রকাশ্যে আসেনি বা যাচাই করা হয়নি। কিন্তু একথা সত্য, গত এক দশকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সম্পৃক্ততা অতীতের তুলনায় অনেক গভীর হয়েছে। পাকিস্তানের সাথে রাজনৈতিক জোট, ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে যোগাযোগ এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বহুমাত্রিক কৌশল এখানে তৈরি হয়েছে বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। এর পেছনে কতটা কূটনীতি, কতটা বাণিজ্য, আর কতটা রাজনৈতিক, আদর্শিক এবং গোপন উদ্দেশ্য, তা সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ ছাড়া বলা কঠিন। যদি সত্যি কোনো নেটওয়ার্ক এখানে থেকে থাকে, তাহলে সেটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গভীর কোনো সূত্র হতে পারে। এনআইএ জিমকে অনুসরণ করছে বলে পত্রিকাটি লিখেছে, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগকে বা সন্দেহকে বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে। তবে তারা বলেছে, পত্রিকাটি বলেছে, আধুনিক গোয়েন্দা হুমকি শুধু সামরিক স্থাপনা বা সরকারি দপ্তরেই সীমাবদ্ধ হয় না, এগুলো বিভিন্ন সম্প্রদায়, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনানুষ্ঠানিক নেটওয়ার্ক পর্যন্ত বিস্তৃত হয়। আসলে একটি অদৃশ্য নেটওয়ার্ক নিয়ে বা একটি অভিযোগ নিয়ে খুব বেশি বিশ্লেষণ করা কঠিন, এমনকি সমীচীন নয়। তবু বিষয়টি গুরুত্ব অনুধাবন করে যাকে ঘিরে সংবাদটি, সে কারণেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের বা ভারতের বা আন্তর্জাতিক যে কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা বিষয়টির গভীরে প্রবেশ করবে এবং এর সত্য তুলে আনবে। আমরা শুধু এটুকুই বলতে পারি, মিথ্যা প্রমাণিত হোক এসব অভিযোগ এবং সুদীর্ঘ নেক হায়াত লাভ করুন শেখ হাসিনা।